বং দর্পণ, বিনোদন সবার জন্য। পঞ্চম বর্ষে পদার্পণ করল ভিজুয়াল কনসার্ট 23। প্রতিবারের মতো এবারেও এক অনন্য প্রদর্শনীর আয়োজন করেছে এই ক্রিয়েটিভ গ্রুপ। 19 জুলাই 2026 ভিজুয়াল কনসার্ট 23 এর চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী উদ্বোধন হলো একাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাস্কর তারক গড়াই, অধ্যাপক পরাগ রায়, এছাড়া শিল্পকলা ঐতিহাসিক দেবদত্ত গুপ্তর উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হয় এই প্রদর্শনীর। এই প্রদর্শনীটি চলবে 25 জুলাই 2026 পর্যন্ত, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। এবার সরাসরি চোখ রাখা যাক উদ্বোধনী অনুষ্ঠানে। ব্রহ্মচারী, বুদ্ধদেব রায়, চন্দ্রানী ঘোষ, দীপাঞ্জলি বেরা, মানস মণ্ডল, প্রশান্ত ভৌমিক, রবীন কুমার মণ্ডল, সঙ্গীতা সরকার, শাশ্বতী সরকার, শ্রাবন্তী সাহা, সুদেষ্ণা শীলচন্দ্র, শেখ ইকবাল হোসেন, সুচিস্মিতা মজুমদার এবং সুস্মিতা রক্ষিত। এবার আমি দীপাঞ্জলি বেরাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি যেন আমাদের সকলের পক্ষ থেকে শ্রী তারক গড়াই মহাশয়কে উত্তরীয় পরিয়ে শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করেন। এবার আমাদের গ্রুপের পক্ষ থেকে আমি শেখ ইকবাল হোসেনকে অনুরোধ করছি, তিনি যেন পরাগ রায় মহাশয়কে উত্তরীয় পরিয়ে বিশেষ সম্মান জ্ঞাপন করেন। এবার পরাগদাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এরপর আমাদের গ্রুপের পক্ষ থেকে সামান্য উপহার তুলে দেওয়ার জন্য মানস মণ্ডলকে আমি সামনে আসতে অনুরোধ করছি। শ্রী তারক গড়াই মহাশয়ের হাতে সামান্য উপহার তুলে দিচ্ছেন মানস মণ্ডল, আমাদের গ্রুপের সদস্য। এবার আমি চন্দ্রানীকে অনুরোধ করছি শ্রী পরাগ রায় মহাশয়ের হাতে আমাদের গ্রুপের পক্ষ থেকে সামান্য উপহার তুলে দিতে। এখন আমি আমাদের সকলকে শ্রদ্ধেয় শ্রী তারক গড়াই মহাশয়কে অনুরোধ জানাচ্ছি, তিনি যেন তার সুদীর্ঘ শিল্প জীবনের অভিজ্ঞতার ভান্ডার থেকে কিছু মূল্যবান বক্তব্য এবং পরামর্শ আমাদের সঙ্গে ভাগ করে নেন। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য শ্রী তারক গড়াই মহাশয়, শ্রী পরাগ রায় মহাশয়
এবং দেবদত্ত দাকে অনুরোধ করছি, বিশেষ অনুরোধ করছি। সমাপ্তির পর আমি এখন আমাদের মাননীয় অতিথি শ্রী তারক গড়াই মহাশয়কে কিছু বলতে অনুরোধ জানাচ্ছি। ভিজুয়াল কনসার্ট 23 এই এক্সিবিশনটা এটা কত বছরে পদার্পণ করলো তোমাদের? 23 থেকে 4 বছর হলো। 4 বছরের মধ্যে আমি এই প্রদর্শনীতে এসে আমি খুব অবাক হয়ে গেছি। মানে কাজের এত উন্নত মানের কাজ এদের দেখে আমি সত্যি সারপ্রাইজ। আমি যেটা আমার সব থেকে বেশি মনে হয়েছে যে একেবারে নতুন ধরনের যে কনসেপ্ট, সেটাকে সেইভাবে কাজগুলোকে করা হয়েছে। বেশ কয়েকজন সেইভাবেই কাজ করেছে, খুবই ভালো কাজ। মানে অনেক প্রদর্শনী হচ্ছে, বেশিরভাগই হয় কি অনুকরণ হয় কারো কাজের, যারা সব সিনিয়র আর্টিস্ট আছে তাদের কাজের অনুকরণ হয়। এখানে আমি দেখলাম সেখান থেকে কিন্তু এরা একটু দূরে সরে গেছে এবং নিজেদের ভাবটাকে প্রকাশ করেছে। খুব ভালো কাজ হয়েছে, খুব ভালো এক্সিবিশন হয়েছে। তবে যেটা আমার বক্তব্য সেটা হলো যে আমি খুব লক্ষ্য করেছি, বিশেষ করে এখানকার ছেলে মেয়েদের কাজ করছে, একটা প্রদর্শনী করছে, দুটো প্রদর্শনী করছে, তারপরেই সব ঝিমিয়ে করছে। কিন্তু কেন আরো আগে তোমরা যাচ্ছ না, আগে এগিয়ে যাচ্ছ না? একটু প্রথম দিকে হয়তো হতে পারে কাজ প্রপার সেল হচ্ছে না, বা সেইভাবে তোমরা তার অ্যাপ্রিসিয়েশন পাচ্ছ না। কিন্তু আমি বলবো কি, তোমরা যদি এগিয়ে যাও, মানে ছাড়লে হবে না, কাজটা করতে হবে। শুধু একটা দিন 1 ঘন্টা বসলাম, আবার 7 দিন আর কাজই করলাম না, কিছু ঘন্টা বসলাম, এইভাবে কাজ করলে কিন্তু হবে না। মানে প্রতিদিন তোমাকে সত্যি যদি তুমি শিল্পী হতে চাও, তোমাকে প্রতিদিন অন্তত 5 থেকে 6 ঘন্টা মিনিমাম কাজ করতে হবে। আমার এই 83 বছর বয়সে এখন আমি 8 থেকে 10 ঘন্টা কাজ করি, কিন্তু কেউ বিশ্বাস করতে পারবে না। কেন করি? মানে এটা যে কিসের ইয়েতে করি জানি না। আমি এগুলোকে বিক্রি করার জন্য করি না। আমার ভিতরে একটা অদ্ভুত, মানে সেই কাজটা নিয়ে মাথার মধ্যে ঘুরতে থাকে, এটাকে আরো কিভাবে করবো। তো এই ব্যাপারটাকে তোমাদের মধ্যে কেন আসবে না? তোমরা সেটাকে করো, ভাবো আরো কত উন্নত মানের কাজ করা যায়। তোমরা যদি আমার গ্যালারিতে আসো বা স্টুডিও আসো, দেখতে পাবে অসংখ্য কাজ। আমি কাজ বিক্রি করি না,
আজ প্রায় 20 বছর হয়ে গেল কোনো কাজ আমি বিক্রি করছি না, কারণ আমার কাজ সব বিদেশে ওরা সেল করে দিচ্ছে এখান থেকে দিয়ে। তো ওই জন্য আমি স্টপ করে দিয়েছি কাজ সেল। তো মানে কয়েকশো, 300, প্রায় 400 কোটি টাকার কাজ আমার কাছে রয়েছে। অজস্র পেইন্টিংস আছে, স্কাল্পচার্স আছে, তো কয়েক হাজার ড্রয়িংস আছে। তো এইগুলো এমন ভাবার কোনো কারণ নেই যে কাজগুলো আমার জমে যাচ্ছে। আমি যে কোনো সময় চাইলে কিন্তু কাজ বিক্রি করে দিতে পারি। আমি সেই জন্য তোমাদেরকে বলছি, তোমরা কাজ করে যাও, কাজ করো, আরো কাজ করো। তাহলে কাজ করতে থাকলে তুমি বুঝতে পারবে তোমার কাজের কি অভাব, সেগুলোকে তোমরাই বুঝতে পারবে তুমি নিজের যে কাজের মধ্যে। কিন্তু যদি এক্সিবিশন হবে, সেই এক্সিবিশনের জন্য আমাকে 4টে কাজ দিতে হবে, রাত জেগে 1 মাস ধরে খুব কাজ করে 4টে কাজ রেডি করলে করে ব্যাস স্টপ হয়ে গেল। এটা কিন্তু করবে না, কাজটা করে যেতে হবে। অনেক কাজ করো, কাজ বিক্রি হচ্ছে না বলে কাজ করবো না তা নয়, বিক্রি হবে, তোমাকে সেই জায়গায় পৌঁছতে হবে, তার আগে কিন্তু হবে না। তো আশা করি আমার কথাগুলো তোমরা একটু সিরিয়াসলি নেবে এবং সকলের মঙ্গল কামনা করছি। ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেক শিল্পীদের জীবনে। এরপর আমি শ্রী পরাগ রায় মহাশয়কে একটু আমাদের জন্য যদি কথা বলেন তাহলে আমরা অত্যন্ত বাধিত থাকব। মাননীয় তারকদা, এখানে উপস্থিত আমার বন্ধু দেবদত্ত গুপ্ত এবং এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী ভিজুয়াল কনসার্ট 23 সব শিল্পীরা এবং যারা অভ্যাগত রয়েছেন এখানে, সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আসলে ভিজুয়াল কনসার্ট যে দলটি এখানে প্রদর্শনী করছে, এর অধিকাংশ শিল্পী কে আমি রবীন্দ্রভারতীতে আমার শিক্ষক জীবনের প্রায় খানিকটা শুরুর দিক থেকে পেয়েছি। এখানে আরো অনেকে এসছেন যারাও রবীন্দ্রভারতীর প্রাক্তনী, সুতরাং এটা একটা বেশ রিউনিয়ন টাইপের একটা ব্যাপারও হয় এদের এক্সিবিশনে। আমি আগেও এসেছি, সেটা আমার কাছে একটা খুব সুন্দর অভিজ্ঞতা। দ্বিতীয় কথা যেটা বলার, সেটা হচ্ছে এই গ্রুপের অধিকাংশ শিল্পী তারা বর্তমানে শিক্ষকতা করেন বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলে, এবং সেটা তারা অনেকদিন ধরে করছেন। তো দৈনন্দিন সংসার সামলে দৈনন্দিনতার নানান সমস্যা অতিক্রম করে এবং পেশাগত যে সমস্ত হ্যাজার্ডস আছে সবকিছু সামলে তারা ছবি আঁকছেন। এটার জন্যই আমি তাদেরকে প্রথমে অভিনন্দন জানাই, কারণ হাততালিটা জোরে হোক। হ্যাঁ, একটু হাততালি যদি হয় তাহলে জোরে হয়। কারণ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে ছবি আঁকাটা বা ছবি আঁকাটা চালিয়ে যাওয়া, কলেজে পড়ার সময় ছবি আঁকা আর সেটা চালিয়ে যাওয়ার একটা দুটোর মধ্যে দুস্তর ব্যবধান আছে। আমার মাস্টারমশাই লালু প্রসাদ সাউ, যখন আমরা ফাইনাল ইয়ারে সেই সময় শেষ মাসে, তখন ওই আমাদের যেটাকে বলা যায় MFA সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষার ঠিক আগে আমি বেশ কিছু কাজ করেছিলাম, ওনাকে নিয়ে এসেছিলাম দেখানোর জন্য আমাদের হোস্টেলের ঘরে। তখন হঠাৎ লালুদা সব দেখতে দেখতে বললেন যে পড়া গে আসলে না, তোমার এখন কি করছো সেটার উপর মন্তব্য করা উচিত না, তোমাদের কারোর কাজের উপর, কারণ তোমরা এখন স্টুডেন্ট, এখন এই সময়টায় এই ছবি আঁকা বা স্কাল্পচার করা ছাড়া তোমাদের আর কোনো অকুপেশন নেই। খাচ্ছ দাচ্ছ, হোস্টেলে গিয়ে খাচ্ছ আর এসে সারাদিন এসে স্টুডিওতে কাজ করছো, ডিপার্টমেন্টে কাজ করছো। তুমি পাশ করে বেরিয়ে যাওয়ার 5 বছর পর তুমি যদি নিয়মিত ছবি আঁকো, তখন এটা মন্তব্যটা করার সময় আসবে। তো
ব্যাপারটা তখন অতটা রিয়েলাইজ করিনি, 5 বছর পর খুব ভালোভাবে রিয়েলাইজ করলাম, যখন আমি দেখতে পেলাম কোনো একটা কারণে এরকম একটা গ্রুপ শো করার জন্য মানে আমাদের যে কলাভবনে ওই সময়কার বন্ধুদের কয়েকজনকে এক করতে গিয়ে বুঝলাম যে তার অন্তত 80% কাজ ছেড়ে দিয়েছে। তারা কেউ ইচ্ছে করে কাজ ছেড়েছে তা নয়, বিভিন্ন কারণে, সাংসারিক কারণে, চাকরির চাপে ইত্যাদি ইত্যাদি, সবাই চারপাশে ছড়িয়ে পড়েছে। এবং আমি এবং আমার মতো আরো দু একজন বিভিন্ন ভাবে আর কি সার্ভাইভ করে যাচ্ছি অ্যাজ অ্যান আর্টিস্ট। তো এই গ্রুপটার সবচেয়ে বড় চালিকা শক্তি এটাই যে আজকে এত বছর পর এত রকম নানা কিছু পার হয়ে, এইমাত্র আমি ওদের মুখে শুনছিলাম, দীপাঞ্জলি স্মিতা ওরা বলছিল যে চাকরির ভোটের পর্ব শেষ হলো, তো অ্যাজ বিএলও ইত্যাদি ইত্যাদি ভাবে এসে কাজ হলো, তারপরে এখন আবার জনগণনার কাজ চলছে। সুতরাং এমন সব ডিউটি শিক্ষকদের করতে হচ্ছে বা কিছু করতে হচ্ছে যার সঙ্গে আদপে তাদের ছবি আঁকা চালিয়ে যাওয়ার সে অর্থে কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত, যে অভিজ্ঞতাগুলো আজকে ওদের সঙ্গে একটু ছোট্ট করে আড্ডা মারতে গিয়ে যেটা হচ্ছিল, যেটা বারবার করে উঠে আসছিল, যে ওরা অনেক কাছ থেকে না একটা অন্য ভারতবর্ষ দেখছে, যেটা এই একাডেমি অফ ফাইন আর্টসে বসে বা কোনো আর্ট গ্যালারির এসি ঘরে বসে বোঝা যায় না। আমাদের ভারতবর্ষের সঙ্গে সঙ্গে একটা অন্য ভারতবর্ষ রয়েছে, যেখানে অনেক ক্ষেত্রে এই ছবি আঁকা বা শিল্পচর্চা এক অর্থে মানে কোনো সময় খুব হাস্যকর মনে হয়। যে অমরিশ বলছিল যে একটা বাচ্চা আজকের দিনেও 13 কিলোমিটার হেঁটে স্কুলে আসে। এরকম বাচ্চা যাদের বাড়িতে যদি ওই মিড ডে মিলের খাবারটুকু না থাকে, তার খাওয়া জুটবে না। এই যে একটা সিচুয়েশনের মধ্যে আমরা আছি, এইখানে অনেক সময় শিল্পচর্চা জিনিসটাকে খুব হাস্যকর মনে হয়। এবং তারপরে গিয়ে আমরা যখন একজন সংবেদনশীল শিল্পী যখন তার ছবি আঁকার সামনে বসে, তখন একই সঙ্গে তার কাছে কিন্তু অনেক রকম অভিজ্ঞতা, অনেক যন্ত্রণা, অনেক কিছু তার সামনে এসে হাজির হয়। তো সেই সব থেকে একজন এই মানুষগুলো যারা এখানে এক্সিবিট করছেন, তারা যাচ্ছেন, সেজন্য আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের দেশে এরা তো পাশ করে বেরিয়ে গিয়ে চাকরি করছেন এবং তারা এক্সিবিট করছেন, কিন্তু দৈনন্দিন শিক্ষা ব্যবস্থার সঙ্গে এই শিল্প চর্চার যে যোগাযোগ সাধারণ মানুষের কাছে বা সাধারণ লোকজীবনের কাছে পৌঁছে দেওয়া, সেটার কাজটাও খুব গুরুত্বপূর্ণ। সে কাজটা এরা করার চেষ্টা করছেন, কিন্তু যারা এই শিল্প শিক্ষা কিভাবে হবে তার প্ল্যানিং করছেন, আমি জানি না এই মানুষগুলোর কাছ থেকে তাদের অভিজ্ঞতা তারা কতটা শেয়ার করবে। আজকের দিনে কিন্তু যখন এই জাতীয় শিক্ষানীতি ইত্যাদি ইত্যাদি অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমি নিজে একজন ইউনিভার্সিটির টিচার হিসেবে লক্ষ্য করছি যে আমাদের কাছে কিন্তু কিছু জানতে চাওয়া হয় না, এদের কাছেও কিছু জানতে চাওয়া হয় না, আমাদের উপর অনেক জিনিস ইম্পোজ করে দেওয়া হচ্ছে। এই প্রদর্শনীতে যে ছবিগুলো আছে তার ভালো মন্দ ইত্যাদি যাচাই করার জায়গায় বা মানসিকতা এই মুহূর্তে আমার কিছু নেই। তারা খুব সিনসিয়ারলি নিজেদের মতো করে কাজ করছেন, অনেক কিছু সামলে সবকিছুর মধ্যে দিয়ে তাদের কাজ করছেন। সেটা খুব আনন্দের, সেটা দেখেই মনটা ভরে যাচ্ছে। আমার কাজ শিল্প সমালোচনা করা নয়, কিন্তু এটা একজন শিক্ষক হিসেবে ওদেরও যেটা মনে হয়, আমারও সেটা মনে হয় যে আমরা যা চর্চা করছি সেটা আমাদের দেশের মানুষের কাছে আমি কতটা পৌঁছতে পারছি। এই প্রশ্নটা করা খুব দরকার আছে। আমি এই প্রশ্নটা সবার কাছে রেখেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। একটা বাস্তব, এখনকার দিনের বাস্তব যে ছবি আঁকার সঙ্গে সাধারণ মানুষের যে যোগাযোগের জায়গা, সেই দিকটাই কিন্তু বিশেষ করে ছোট বাচ্চারা যারা এখন বড় হচ্ছে, যাদেরকে পড়ানো হচ্ছে, যারা স্কুল কলেজে, তাদের সঙ্গে
ছবি আঁকার যে যোগাযোগ, সেটা কিভাবে বাস্তবে সম্ভব, সেই দিকটা সম্ভাবনার কথাই কিন্তু পরাগদা একটা প্রশ্নচিহ্ন ছেড়ে গেলেন আমাদের সবাইকার জন্য, যেটা আমাদের শিল্পী হিসাবে প্রত্যেকেরই ভাবার দরকার যারা আমরা শিল্প চর্চা করছি। এরপর আমি চলে আসি শ্রী দেবদত্ত মহাশয়ের কাছে। তিনিও যদি আমাদের সিনিয়র দাদা হিসাবে আমাদের সম্পর্কে দু চারটি কথা বলেন এবং দু চারটা কথা বলবো। কিছু কথা ভালো লাগতে পারে, কিছু কথা খারাপ লাগবে। মোট কথা, আজকে আমি হঠাৎই এসেছি। আমার খুব সৌভাগ্য, আমি একজন কবির সাথে দেখা করতে এসেছিলাম। পরাগদা জানেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের একদম একটি কনিষ্ঠতম ছাত্রী আলোক নূর ইভানা, আমাদের শিল্পকলার ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে। তার বাবা একজন বিখ্যাত কবি রেজাউল করিম। আজকে ওনাকে একটি আন্তর্জাতিক পত্রিকার তরফ থেকে কবিরত্ন সম্মানে ভূষিত করা হলো। আমি ওনাকে বলছিলাম যে স্যার, আপনি আমাদের সাথে ঘুরবেন। অত্যন্ত সাধারণ মানুষের মতো দাঁড়িয়ে রয়েছেন সবার আড়ালে, ঘুরে ঘুরে দেখছিলেন আমাদের ছবি। স্যার, আপনাকেও আমাদের তরফে শুভেচ্ছা। এবং এরা সকলেই আমার পুরনো ছাত্রছাত্রী, আপনজন, আর পড়াটা আপনার কন্যার শিক্ষক অবশ্য। তো যাই হোক, একটা কথা অবশ্যই বলবো যে ছবি আঁকা এবং ছবি আঁকিয়ে চর্চাটা একটা খুব যুদ্ধের মতো। কিন্তু এমনটা মনে করার কোনো কারণ নেই যে যুদ্ধটাকে শুধুমাত্র একটা প্রদর্শনী হলের মধ্যে ছেড়ে দেবো, তাই না? তার জন্য আমাদের এখন মিডিয়ার যুগ, এখন কথা বলা যায়, এখন ভয়েস আউট করা যায়। ছবিটাকে আমাকে কোনো গ্যালারিতেই দেখা যাবে তার কোনো মানে নেই। ছবিটার আরো কোটি কোটি সম্ভাবনা আছে ব্যবহার করবার। আমরা প্রফেশনালি ছবিটাকে ব্যবহার করতে পারি কিনা সেটাই বা এখন দেখবো না কেন। এককালে ইলাস্ট্রেশন করা হতো, এখন ইলাস্ট্রেটর বলে আলাদা করে কিছু হয় না। এখন কবিরা, সাহিত্যিকেরা, লেখকেরা, প্রচ্ছদ তৈরি করার মানুষেরা শিল্পীদের কাছে যান, তারা ছবি চেয়ে নেন, তাদের কাজ দিয়ে তাদের বই, পত্র, প্রচ্ছদ সবকিছুকে সাজাবার জন্য। আজকে সেই যুগটা এসেছে যেটা এক্সপ্লোর করা উচিত বলে আমি মনে করি। তার কারণ হচ্ছে আমাদের এখন লক্ষ লক্ষ ভিজুয়ালের সামনে আমরা রয়েছি। ভিজুয়াল কনসার্ট, এটা যদি দেখি, হাজার হাজার কনসার্ট এবং কনসার্টও তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ তৈরি হচ্ছে। তাহলে কোথাও গিয়ে একটা আমার কনসার্টটাকে আমাকে পৌঁছে দিতে হবে। আমরা কিভাবে সেটা পৌঁছে দেব? আমার মনে হয় তোমরা যারা এখানে রয়েছে, ছবি আঁকছো, ছবি আঁকার পার্সপেক্টিভটাকে একটু বদলে ভালো। ছবি আঁকার শৈলীটাকে নয়, ছবি দেখানোর পার্সপেক্টিভটাকে বদলে ভালো। ছবি আঁকার চর্চাটাকে নয়, বদলে ভালো যায়, অনায়াসে বদলে ভালো যায়। এখন আমরা সত্যিকারের খবরের কাগজগুলো পড়ে শিল্প সমালোচনার জন্য নির্ভর করি না। তাহলে কেন নয় যে আজকে আমার এখানে ভিজুয়াল কনসার্টে যে কজন শিল্পী আছে, তারা কেন নিজেদের বাছাই করে নিচ্ছে না যে আমরা ফেসবুকে প্রত্যেকে অন্য একজনের ছবি সম্বন্ধে আমরা আমাদের মতামতটা লিখবো? কেন আজকে আমার কাছে বা পড়াকদার কাছে বা আমাদের শিক্ষকদের কাছে এই কথাটা আসছে না যে আপনারা প্রত্যেকে আমাদের যে কোনো একজন আর্টিস্টের 4টে করে কাজ নিয়ে আপনারা আপনাদের ফেসবুক পেজে লিখুন? সেই লেখাটা জরুরি, ভালোই লিখি বা খারাপ, সেই বলাটা তোমাদের তরফে জরুরি। অ্যাকসেপ্ট করি কিংবা না করি, সেই বলাটা চাই। আজকে আমি হঠাৎ এসেছি, ঠিক আছে, উত্তরীয়টা বড় কথা নয়, উত্তরণটা বড় কথা। আমি এখানে তোমাদের একটা পর্যায় পর্যন্ত উত্তরণটাকে দেখলাম, তার পরবর্তীকালের আর একটা উত্তরণ আমার দরকার। তার জন্য কি করতে হবে সেটা তো পরিকল্পনা করা যায়। আজকে আমি তো প্রত্যেকদিন শাশ্বতী আর ছেলেকে, পুত্রকে আমার ক্লাসে পাই সেন্ট কলেজে। আমি তো প্রত্যেকদিন তাদেরকে বোঝাই যে কিভাবে আমরা ভাববো, কিভাবে আমরা জাম্প করবো, কিভাবে আমরা শিফট করবো। দিস ইজ দ্য এরা অফ শিফটিং। আমাদের যদি মনে হয় আমরা 4 দেয়ালের মধ্যে ছবি রাখবো না, তো রাখবোই না। আমাদের যদি মনে হয় আমরা গাছের ডালে ছবি ঝোলাবো, তো গাছের ডালেই ছবি ঝোলাবো।
আজকে আর দর্শকের সাথে ছবি আঁকি এর দূরত্ব বলে কোনো কথা হয় না, কারণ আমরা প্রত্যেকেই ছবি আঁকি, ভালোই আঁকতে পারি, ভালো আঁকি কিংবা মন্দ আঁকি, প্রত্যেকে আঁকি, প্রত্যেকে ছবি আঁকি। যে কারণে আপনারা শুনবেন একটা গানে বলা হয় যে যেন ছবি আঁকে এক মনে, কোথায় না, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ছবি আঁকে মানুষ। তার জন্য কোনো ছবি আঁকার ট্রেনিং এর দরকার হয় না। ট্রেনিং এর দরকারটা কোথায় হয়, সেটা হচ্ছে দেখার। আমি কিভাবে দেখবো, আমি কিভাবে বুঝবো, আমার এক্সপ্রেশনের ভাষাটাকে কোন দেখাটা দিয়ে আমি গ্রহণ করব। আমি সবসময় মনে করি রিডিং অফ ভিজুয়াল এন্ড রিডিং অফ পিকচার ইজ নট দি সেম ইস্যু। আমার হাতের কাছে যা কিছু আমি চোখে দেখতে পাই, অল দিস আর রিডিং অফ ভিজুয়ালস। সেই ভিজুয়ালসটাকে আমি যখন ছবিতে রূপান্তরিত করি, তার রিডিংটা পাল্টে যায়। তখন একটা গাছ কেবল গাছ থাকে না, একটা গাছ তখন আমার জীবন সঙ্গী হয়ে যেতে পারে, একটা গাছের একাকিত্ব আমার একাকিত্বের সঙ্গে মিশে যেতে পারে। তাই আমার মনে হয় যে আমি আবার আসবো দেখতে। আজকে তো হঠাৎ এসেছি, আমি আবার আসবো, আবার তোমাদের সাথে কথা বলবো। আমার মনে হয় এখান থেকে লেটস গো, আমরা আবার কোথাও একটা জার্নি করি। দীপাঞ্জলি, তোর মনে আছে একসাথে আমরা গিয়েছিলাম, তোর মনে আছে তো, শান্তিনিকেতন চলে গিয়েছিলাম? চল চলে যাই, এই গ্রুপটাই গেছিল, তাই চল আবার চলে যাই। মাঠে ঘাটে ঝালমুড়ি খেতে খেতে উইল ডিসাইড হোয়াট উইল ডু। 20 জন লেখকের কাছে পৌঁছাবো, প্রত্যেকটা লেখককে বলবো আমার এই ছেলে মেয়েদের ছবি দিয়ে প্রচ্ছদ করুন কিংবা ইলাস্ট্রেশন হিসেবে ছাপান। একটা জায়গা থেকে আরেক জায়গায় মাধ্যমের পরিবর্তন করতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের পৌঁছাতে হবে, তাহলে আমরা খানিকটা ভেসে থাকবো। এবং কেউ বলতে পারে না যে সেখান থেকে কিছু হবে না। আমার বয়স আজকে, আমি 70 সালে জন্মেছিলাম, তো সেই হিসেবে দেখতে গেলে আমার বয়স 56 ছুঁয়ে গেল। আমি তো এত বছর ধরে ছবি আঁকছি, কোনোদিন কাউকে ছবি আঁকা দেখাইনি। একটা সাধারণ ক্যাফেটেরিয়ায় 9খানা ছবি ঝুলিয়ে দিয়েছিলাম, 5টা ছবি বিক্রি হয়ে গেছে, একজনকে আমি চিনি না। তাই হতাশার কিছু নেই। আর শিল্পী যাতেই হোক, যারা কনসার্ট তৈরি করে তারা যাতে হোক, তারা হতাশা করে না। আমাদের জীবনে না পাওয়ারও কিছু নেই, আমাদের জীবনে হতাশারও কিছু নেই। উই আর ভেরি মাচ পজিটিভ। অতএব আমরা, আমাদের লড়াই বলেও কিছু নেই, আমরা জিতে বসে আছি। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করব। হ্যাঁ, আমি আজকে ইনভাইট করলাম তোদের সবাইকে যে যে কোনো দিন আমি তোদের সকলকে একসাথে নিয়ে ট্রাভেল করব, মাঠে ঘাটে ঘুরবো, লোক খুঁজবো, এবং একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আমাদের ছবিকে পাঠিয়ে দেবো, পৌঁছে দেবো। অজস্র শুভেচ্ছা, অজস্র শুভেচ্ছা তোদের সবাইকে। এবং এইবার আমি আস্তে আস্তে আসি, আবার আসবো। অসংখ্য ধন্যবাদ শ্রী দেবদত্ত মহাশয়কে। আনুষ্ঠানিক ছবি প্রদর্শনের বাইরে গিয়েও ছবিকে আমরা আরো সাধারণ মানুষের কাছে আমাদের ছবিকে আমরা তুলে ধরতে পারি, সেই দিকটার কথা এত সুন্দরভাবে এবং এত বাস্তব জ্বালাময়ী মানে স্বল্প বক্তৃতার মধ্যে দিয়েও দেবদত্তদা আমাদের যেভাবে ইন্সপায়ার করে গেলেন, সেটা সত্যি আমাদের সবাইকার মনে রাখার। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের উপস্থিতি এবং আন্তরিক সহযোগিতাই আমাদের এই প্রয়াসকে সফল এবং সার্থক করে তুলেছে। এই বলে আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটাচ্ছি। সামান্য জলযোগের নমস্কার, আমি মানস মন্ডল বলছি। ভিজুয়াল কনসার্ট আমার ক্রিয়েটিভ একটা গ্রুপ, তো এটা অলরেডি 5 বছর রানিং হচ্ছে। এবং এই গ্রুপটা আমরা আর্ট কলেজের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম আমাদের ব্যাচমেট আছে এবং কিছু জুনিয়র সিনিয়র আছে, এই নিয়ে এই গ্রুপটা আছে। কিছু সিনিয়র আর্টিস্ট ইনক্লুড হয়েছে যারা স্কাল্পচার করেন বা যারা পেইন্টিং করেন, এমন 2-1 সিনিয়র আর্টিস্ট ইনক্লুড হয়েছে দেখতে বলতে। আমি আমার রিয়েলিস্টিক কাজ আমি প্রত্যেক বছর ঘোরার উপর, এখন এই মুহূর্তে ঘোরার উপর কাজ করি। তো রিয়েলিস্টিক কিছু ঘোরার উপর বড় সাইজের কিছু কাজ করেছি। আমার বন্ধুরাও মোটামুটি যে যা নিজস্ব ফর্মে নিজস্ব স্টাইলে কাজ করছে এবং সেগুলো নিয়ে নিজের মতো করে সেগুলো কাজ চলছে। তো এখানে অ্যাপ্রক্স আমরা 14 জন আর্টিস্ট কাজ করছি, তার মধ্যে 2 জন স্কাল্পচার এবং 12 জন পেইন্টার আছি।
আর দুজন স্কাল্পচার আছে, তার মধ্যে ইকবাল্লা আছেন আর সুচিস্মিতা আছে। এছাড়া আমরা 10-12 জন পেন্টার আছি, ঠিক আছে। সুদেশনা, সুস্মিতা, আমি, সঙ্গীতা, এরকম করে করে আমরা 12 জন মোটা টোটাল পেন্টার আছি। রবীন মন্ডল আছে, আরো এরকম সবাই আছে, অমরুষ ভট্টাচার্য আছে, ব্রহ্মচারী। আর এই কাজের মধ্যে মোটামুটি আমরা ডে বাই ডে চেষ্টা করছি নিজেদের কাজটা আরো ইনক্রিজ করা, নিজেদের কাজটা আরো মানের উন্নত করা। সেটা আগের বছরের থেকে দেখলে বুঝতে পারবো সেই কাজের ব্যাপারটা। এটা আজকে ওপেন হয়েছে 19 তারিখ, এটা চলবে আগামী 25 তারিখ পর্যন্ত, 25শে জুলাই। এটা শুরু হচ্ছে 2টো থেকে 12টা থেকে 8টা পর্যন্ত। একাডেমি নিউ সাউথ গ্যালারিতে হচ্ছে। আমাদের এখানে ম্যাক্সিমাম 90% আর্ট কলেজ থেকে পাস আউট, কয়েকজন বাইরে থেকে আসে। ভিজুয়াল কনসার্ট 23 এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আপনারা এতক্ষণ দেখলেন প্রদর্শনী সংবাদে বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। সৌজন্যে বং দর্পণ। বং দর্পণ, বিনোদন সবার জন্য।